এই দেখো, তাহলে 9-এর প্রথম চ্যাপ্টার পরিমাপ, ঠিক আছে। দেখো দেখো, পৃথিবীতে সব কিছুই পরিমাপ করা যায়, যায় না যায় না? তাদের বলো যায় কি? হ্যাঁ, সব কিছু পরিমাপ করা যায় না যায় না? যায়। যেমন আমি যদি বলি সমুদ্রের জলকে পরিমাপ করা যায় না যায় না? যায়, সে যত হোক যায়। আমি যদি বলি এই পেনটা কত কেজি বা কতটা গ্রাম বা কতটা দৈর্ঘ্য, পরিমাপ করা যাবে না যাবে না? যাবে। এই বাড়িটা পরিমাপ করা যায় না যায় না? যাবে। তাহলে সব কিছু পরিমাপ করা যাচ্ছে, তাই না? তাহলে আমি যদি বলি তোমার মনে খুবই দুঃখ, দুঃখটা কতটা কি করে বলবে? কি করে পরিমাপ করবে? যে খুবই আনন্দ হয়েছে, খুবই আনন্দ হয়েছে, কালকে খেলার নাম দিয়েছে তো, আনন্দ হয়েছে। তাহলে তাহলে খুবই আনন্দ হয়েছে, এই আনন্দটা কতটা? এই আনন্দের পরিমাণটা কত? আনন্দের পরিমাণটা কত? তাহলে কিছু কিছু যে সব জিনিস পরিমাপযোগ্য নয়, ঠিক আছে। এই আনন্দের পরিমাণটা বলতে পারবো যে 5 কেজি আনন্দ হয়েছে, ঠিক আছে, কি 5 লিটার আনন্দ হয়েছে, কি 5 সেমি আনন্দ হয়েছে, বলা যাবে না, তাই না? তাহলে পৃথিবীতে সব কিছুই পরিমাপযোগ্য নয়, শুধুমাত্র যেগুলো পরিমাপযোগ্য তাদেরকে বলা হয় কি? ভৌত রাশি। কি বলা হয়? ভৌত রাশি। তাদেরকে কি বলা হয়? ভৌত রাশি, ঠিক আছে। তাহলে ভৌত রাশি কাকে বলে? লিখেই দিই, একেবারে লিখে দিই, চলো। এগুলো পরীক্ষা আসবে না, যদিও পরীক্ষা আসবে না, তাও লিখে রাখো। এমনি এগুলো জানলে কি বলো তো, পড়তে ইন্টারেস্ট হবে, তাই। কিন্তু এইসব ভৌত রাশি কাকে বলে পরীক্ষায় জীবনেও দেবে না। ভৌত রাশি কাকে বলে লেখো। যে সমস্ত রাশি পরিমাপযোগ্য তাই লিখবে, ঠিক আছে। যে সমস্ত রাশি পরিমাপযোগ্য তাদেরকে ভৌত রাশি বলে। তাদেরকে ভৌত রাশি বলে। ভৌত রাশি বলে। তাতে লেখো, নিচে ওপর পাশে যা খুশি লেখো, কিন্তু তাতে লিখবে। যে সমস্ত রাশি পরিমাপযোগ্য তাদেরকে ভৌত রাশি বলে। ওকে, হয়েছে না? হয়নি? তাতে ক্যামেরাটা এরকম হচ্ছে কেন? আলোটা আস্তে আসছে নাকি? হয়েছে? তাতে লেখো। এবার এই ভৌত রাশি দেখো, হয়েছে? হচ্ছে না? হয়নি? ঠিক আছে, দেখো এই ভৌত রাশি কোনোদিন পরীক্ষায় দেবে না। এবার দেখো, কিন্তু এর পরেরটা দরকারি, ইম্পর্টেন্ট। দেখো, এই ভৌত রাশিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। ভৌত রাশিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। ওকে, তো কি কি আমি এক এক করে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। প্রথম নম্বর ভাগ কি? স্কেলার রাশি। কি আমার সঙ্গে বলো, কি? স্কেলার রাশি। স্কেলার রাশিটা কি? এই ভৌত রাশিকে 2 ভাগে ভাগ করে। স্কেলার রাশি কি? যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই। যে সমস্ত রাশির কি মান আছে, কোনো অভিমুখ নেই, তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন ধর একটা উদাহরণ দিচ্ছি, আমি বললাম যে 5 কেজি মাল নিয়ে এসো, ঠিক আছে। 5 কেজি একটা মাল নিয়ে এসো। তো এটা শুধু মান আছে, যে 5 কেজি একটা মান আছে, ঠিক আছে। এর কোনো অভিমুখ নেই। আমি বলছি না যে 5 কিলো উত্তর দিক, মানে 5 কিলো মালটা উত্তর দিকে যাবে, দক্ষিণ দিকে যাবে, এরকম তো নয়, তাই না? তাহলে যে সমস্ত রাশির শুধু মান আছে, কেবলমাত্র মান আছে, তাদের হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। লেখো, যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে, কিন্তু কোনো অভিমুখ নেই, তাকে স্কেলার রাশি বলে, তাদেরকে স্কেলার রাশি বলে, ঠিক আছে। স্কেলার রাশি কয় বা বলে?
স্কেলার রাশি বলে। ওকে, হয়েছে হয়েছে কি তাড়াতাড়ি কম। যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাদেরকে স্কেলার রাশি বলে। হয়েছে? এই আস্তে 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 হয়েছে। যেমন যেমন লিখে রাখো, যেমন একটা জিনিস কি সময়, আর অনেক কিছু শুধু সময়টা লিখে রাখো, ঠিক আছে? এবার দেখো, এটা মুছে দিই। তাতে হাত একটু স্পিডে চালাও, কি হচ্ছে? নেক্সট ভৌত, এবার 2 নম্বর ভেক্টর রাশি। ভেক্টর রাশি দেখো, এর কি ছিল? শুধুমাত্র মান ছিল কিন্তু কোনো অভিমুখ ছিল না, তাই না? তাদেরকে বলছিলাম কি স্কেলার রাশি, ঠিক আছে? আর ভেক্টর রাশির ক্ষেত্রে কি, যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে, ঠিক আছে? মানও থাকবে অভিমুখও থাকবে, এবং যাদের যোগফল ভেক্টর যোগে হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি, ঠিক আছে? তো লিখে ফেলো এই কথা। যে সমস্ত ভৌত রাশির একই জিনিস, যে সমস্ত ভৌত রাশির মান ও অভিমুখ, যে সমস্ত ভৌত রাশির মান ও অভিমুখ দুটোই থাকে এবং যাদের যোগফল, আমার সঙ্গে শুনে শুনে রেখো, এবং যাদের যোগফল ভেক্টর যোগে করা যায়, ভেক্টর যোগে করা যায়। এই নিচে স্কেলার রাশি মুছে দিলাম, ঠিক আছে? মুছে দিই। ভেক্টর যোগে করা যায়, ওকে? তাদেরকে বলে ভেক্টর রাশি, তাদেরকে বলে ভেক্টর রাশি। ওকে, হয়েছে না? হয়নি? তাড়াতাড়ি বলো। হয়, দেখা যাচ্ছে না কেন? কালিটা কি একদম হালকা বেরোচ্ছে নাকি? তাড়াতাড়ি এদের সবে এক লাইনে, এদের এখনো হয়নি। যেমন কি ত্বরণ, সরণ হবে, ত্বরণ হবে, বেগ হবে, ঠিক আছে? একটা লিখলাম ত্বরণ, হচ্ছে। এবার দাও, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি তো হয়ে গেল, ঠিক আছে? এবার আমি তোমাদের বললাম, দেখো, যে কোনো পৃথিবীতে যে কোনো জিনিস ওজন করা, যে কোনো জিনিস বোঝার জন্য কি প্রয়োজন হয়? একক প্রয়োজন হয়, তাই না? এককের প্রয়োজন হয়, তাই না? তো এককের প্রয়োজন তো লাস্টে লিখেছি আমি। তো এককের প্রয়োজন হয় কারণ একক ছাড়া আমরা কোনো জিনিস বুঝতে পারি না, ঠিক আছে? এখন এই এককের উপর নির্ভর করে, কোনো জিনিসের উপর নির্ভর করে 2 ভাগে ভাগ করা যায়। দেখো, আমি যদি বলি 5, 7, 11, 14, তোমরা বলবে কি বলছো আন্দাজে? 5, 7, 11, 14টা বা কি? আমি যদি বলি যে 5 কেজি, 7 কেজি কি 11 কেজি, তবেই বুঝতে পারবে যে কোনো একটা জিনিসের ওজন বলছো, ঠিক আছে? কোনো একটা জিনিসের। বা আমি যদি বলি 5 লিটার বা 10 লিটার, তাহলে তোমরা বুঝবে যে লিটার বলছে মানে
একটা জিনিসের কোনো একটা তরলের পরিমাপ বোঝাচ্ছে। আমি যদি বলি 5 মিটার বা 5 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার, তবে বুঝবে যে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাই না? অর্থাৎ একক না থাকলে শুধু 5, 7, 11, 15 বললে তোমরা এটা কোনোভাবে কিছুতেই বুঝতে পারবে না। তাই একক ছাড়া আমরা কোনো জিনিস বুঝতে পারি না, তাই না? তো এই একক কয় প্রকার? এই একক হলো মোটামুটি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে যৌগিক বা লব্ধ একক। ঠিক আছে, এককের প্রয়োজনীয়তা লাস্টে লেখা আছে। ঠিক আছে, এটা মুছে দিলাম। দেখো লিখে পয়েন্ট করো মৌলিক একক কি, লেখো পয়েন্ট করো মৌলিক একক বলে পয়েন্ট করো। পয়েন্ট করো মৌলিক একক। মৌলিক একক হয়েছে, হয়েছে লেখো। তাহলে কি দেখো, মৌলিক মানে মূল, মৌলিক শব্দটা এসছে কোত্থেকে? মূল থেকে, মানে যে নিজে মূল, অর্থাৎ যে প্রধান অংশ। ঠিক আছে, যেটা মূল আর কি, মানে যে নিজে নিজে গঠিত হয় অন্য কারোর সাহায্য ছাড়া। তাহলে মৌলিক একক কাকে বলে? তাহলে বলবে যে সমস্ত একক কি, যে সমস্ত একক স্বাধীনভাবে অন্য কোনো এককের সাহায্য ছাড়াই নিজে নিজে গঠিত হয় তাদেরকে বলা হয় মৌলিক একক। মনে থাকবে? তাহলে যে সমস্ত একক স্বাধীনভাবে অন্য কোনো এককের সাহায্য ছাড়াই নিজে নিজে গঠিত হয় তাদেরকে বলা হচ্ছে মৌলিক একক। ওকে, লিখে ফেলো। যে সমস্ত একক অন্য কোনো এককের সাহায্য ছাড়াই, যে সমস্ত একক অন্য কোনো এককের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজে নিজে গঠিত হয়, তাই লেখো, তাদেরকে মৌলিক একক বলে। মৌলিক একক বলে। উদাহরণ কি? উদাহরণ কি বলো? সময়, ওকে, দৈর্ঘ্য, ঠিক আছে, আরো আছে, লিখে দেবো পরে। মৌলিক একক যে সমস্ত একক অন্য কোনো এককের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজে নিজে গঠিত হয় তাদেরকে বলে মৌলিক একক। ওকে, একই জিনিস লব্ধ একক লিখবে। লব্ধ একক বা যৌগিক একক যা খুশি লিখতে পারো। যে সমস্ত একক হাত স্পিডে চালাও, যে সমস্ত একক অন্য এককের সাহায্য নিয়ে গঠিত হয় তাদেরকে লব্ধ একক বলে। ওপরটা মুছে দিলাম। তাদেরকে লব্ধ একক বলে। তাদেরকে লব্ধ একক বলে। আচ্ছা, উদাহরণ, এই লেখা এদিকে দেখো। উদাহরণ, 7টা মৌলিক একক আছে। ঠিক আছে, এই 7টা মৌলিক একক বাদ দিয়ে বাকি যা আছে সব এই লব্ধ একক। যেমন ধরো ত্বরণ, বেগ, এই দেখো এখানে কি লিখে দাও, যেমন সময় আর দৈর্ঘ্য। ঠিক আছে, এই এখানে দেখো দৈর্ঘ্য মানে এল, অর্থাৎ শুধু দৈর্ঘ্য নিজে নিজেই গঠিত হচ্ছে। ঠিক আছে, এ কারোর সাহায্য নিয়ে গঠিত হচ্ছে না। সময় নিজে নিজে গঠিত হচ্ছে। ঠিক আছে, অন্য কারোর সাহায্য নিয়ে তৈরি হচ্ছে না। কিন্তু বেগ দেখো, বেগ সমান কি মনে আছে না ভুলে গেছো? বেগ সমান কি? দূরত্ব বাই
সময় না, দূরত্ব বাই সময়, তার মানে দৈর্ঘ্য বাই সময়। দেখো এই দুটো এককের সাহায্যে নিয়ে তবে বেগ তৈরি হচ্ছে, আবার বেগ বাই সময় তবে আবার ত্বরণ তৈরি হবে, ঠিক আছে। তার মানে অন্য এককের সাহায্য নিয়েই তৈরি হচ্ছে, তাই এটি লব্ধ একক, ঠিক আছে। নিচেরটা মুছে দিলাম। আচ্ছা এবার দেখো নেক্সট। আচ্ছা 7টা মৌলিক একক মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে। এই 7টা মৌলিক একক মনে রাখলেই 7টা একক থেকে একটা কোশ্চেন দেবেই, ঠিক আছে, ঠিক আছে। 7টা মৌলিক আমি এসআই একক লিখে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিই। এই উদাহরণ ত্বরণ বেগ লেখা হয়েছে, ওই তাড়াতাড়ি লেখো। এটা উদাহরণ ত্বরণ আর বেগ, উদাহরণ ত্বরণ আর বেগ, চলো উদাহরণ ত্বরণ আর বেগ। ওকে দেখো এবার এস। আচ্ছা এবার শোনো, এই 7টি মৌলিক একক আছে, ঠিক আছে। কটা মৌলিক একক? 7টি মৌলিক একক আছে, ঠিক আছে। 7টি মৌলিক একক আছে, কটা আছে? 7টি মৌলিক একক আছে, ওকে। তো এই 7টি মৌলিক একক আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, পয়েন্ট করে আমি লিখে দিচ্ছি। এইটা লিখে দিলে হয়ে যাবে। মৌলিক একক এসআইতে লেখা আছে, ঠিক আছে। মৌলিক রাশি, ঠিক আছে, আর এসআই একক আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। এসআই এককটা কি সেটা লিখে দিচ্ছি। দেখো এই দেখো প্রথম নম্বর মৌলিক রাশি কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য মৌলিক রাশি মানে কি বললাম, যে নিজে নিজে গঠিত হয়, ঠিক আছে। দৈর্ঘ্য নিজে নিজেই গঠিত হয়। এর মৌলিক রাশি কি? লেংথ, অর্থাৎ মিটার, ঠিক আছে। এর এককটা কি? মিটার। এর এসআই একক লেখাচ্ছি, ঠিক আছে। তোমরা যদি সিজেস লেখো তোমার লিখবে সেমি, আমি লেখাচ্ছি না সিজেস, শুধু এসআই লেখাচ্ছি। দৈর্ঘ্য। 2 নম্বর কি বলো, তাদের বলো। দৈর্ঘ্য সব লিখেছে। সময়, সময়টা কি? এসআই একক সেকেন্ড। সময় এসআই একক সেকেন্ড। এরপর নেক্সট বলো। ওজন, ওজনটা কি হবে তাদের বলো। ওজন বা এটা ভর লিখে রাখতে পারো, ভর লিখে রাখো, ভর লেখো আরো ভালো হবে। শুধু ভর দুটোই লেখা থাক, ভর বা ওজন বলো। কেজি, কিলোগ্রাম, কিলোগ্রাম, ওকে। তাহলে দৈর্ঘ্য বললে মিটার, সময় বললে সেকেন্ড, ওজন বা ভর কি? কিলোগ্রাম, ঠিক আছে, হয়েছে। এরপরে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ মিটার হবে। কই লিখছো কই? কি করি রে? অ্যাম্পিয়ার, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি, এত সময় করলে হবে না। এরপর লেখো দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, তাদের লেখো। আমি এবার মুছে দেবো। প্রাবল্য এটা হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা, তাদের লেখো, তাদের লেখো। তাদের লেখো, তাদের লেখো, তাদের লেখো। হয়েছে? লেখা হলে বলবে আমাকে, তাতেই বলবে। এটা নয়, হয়েছে কি বলো, হলে বলবে আমাকে। আচ্ছা 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 কি বাদ পড়ছে বলো। আচ্ছা তাপমাত্রা,
তাপমাত্রা কেলভিন, তাপমাত্রা হলো কেলভিন, ঠিক আছে। এটা হলো 6 আর আমি উপরে একটা 7 লিখে দিচ্ছি, ঠিক আছে। মুছে দিই এটা, এই 1 নম্বরটা মুছে দিলাম, ঠিক আছে। 1 আর 2 মুছে দিই, 1 2 3 মুছে দিলাম। 1 2 3 এখন লেখা হয়নি, লিখতে হবে না। তাপমাত্রা কেলভিন 6, 7 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ হলো মোল, ব্যাস এটা হচ্ছে মোল। এই কটা হলেই যথেষ্ট। এই 7টা মুখস্থ অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। এই 7টা অবশ্যই মুখস্থ রাখতে হবে। দৈর্ঘ্য, আমি আরেকবার বলে দিচ্ছি শোনো, দৈর্ঘ্য মিটার, ঠিক আছে। ভর বা ওজন কিলোগ্রাম, সময় হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, তাপমাত্রা কেলভিন, পদার্থের পরিমাণ মোল। এই 7টা অবশ্যই মনে রাখবে। অর্ধেক পড়ানো হয়ে গেছে, বাকি অর্ধেক নেক্সট